এখন আমরা শিখবো তোমার আরেকটা ফ্যাট সলিউবল ভিটামিন। একটু আগে আমরা শিখছি ভিটামিন এ, এখন আমরা শিখবো ভিটামিন ডি। এর আরেক নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল এর তোমার কেমিক্যাল নেম যেটাকে বলে, আর আমরা একে ভিটামিন ডি হিসেবে চিনি। সবার আগে আমরা শিখবো হচ্ছে এর সোর্স। ভিটামিন ডির সোর্স হচ্ছে সিরিয়ালস আছে, তারপরে চিজ আছে, হোল মিল্ক আছে, তারপরে ওট মিল আছে, ঠিক আছে, ক্যান স্যামন আছে, বিফ লিভার আছে, কড লিভার অয়েল, অরেঞ্জ জুস, সার্ডিন, তারপরে আর যেগুলো আছে এগ থেকে অনেকগুলা, ঠিক আছে। আর ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার 400 ইন্টারন্যাশনাল ইউনিট। এর ইকুইভ্যালেন্ট এখানে ইন্ডিয়াতে এরা উল্লেখ করছে 10 মাইক্রোগ্রাম। বারবার বলতেছি তোমার ইন্টারন্যাশনাল ইউনিট কিন্তু তোমার ভিটামিন এর জন্য একরকম কনভার্সন ফ্যাক্টর, ভিটামিন ডির জন্য আর এক রকম। মানে ইন্টারন্যাশনাল ইউনিট যেমন আমরা ধরো মাইক্রোগ্রাম, সেটা তোমার যে কোনো জিনিসের জন্য মাইক্রোগ্রাম মানে আমরা কিন্তু একই জিনিস বুঝি, কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিট মানে কিন্তু তা না, ঠিক আছে। ভিটামিন ডির জন্য যতটুকুতে এক ইন্টারন্যাশনাল ইউনিট, ভিটামিন এর জন্য কিন্তু ততটুকুতে এক ইন্টারন্যাশনাল ইউনিট না, ঠিক আছে, আলাদা আলাদা কনভার্সন আছে, ঠিক আছে। সো তোমরা 10 মাইক্রোগ্রাম লিখতে পারো অথবা 400 ইন্টারন্যাশনাল ইউনিট লিখতে পারো। রেফারেন্স একটাই, আইসিএমআর। এখানে আমি এজ গ্রুপ অনুযায়ী ওইভাবে তোমার ক্লাসিফিকেশন পাই নাই, ঠিক আছে, মানে ইন্ডিয়ান যেটা আছে। হ্যাঁ, আর তোমার আমি যে নিউট্রিশনের বই যেটা তোমাদেরকে রেফারেন্স দিছি আর কি, ওই রেফারেন্সের মধ্যে আরডি এর একটা তোমার চার্ট আছে, আরডি এর চার্ট, ঠিক আছে। সেইখানে থেকে তোমরা এজ গ্রুপ অনুযায়ী দেখে নিতে পারো সেখানে, তাহলে তখন ওইটার রেফারেন্স লিখতে হবে যে তোমরা পরীক্ষার সময় ওইটা লেখো, ঠিক আছে। যে বইটার আমি রেফারেন্স দিচ্ছি স্যারের, ওই বইয়ের ভেতরে একটা চার্ট আছে আর কি, ওই স্যার চার্টের এখানে আপনি তখন যেগুলো কি তাহলে আমরা ওগুলো বইয়ের রেফারেন্স কি নামটা লিখে দেবো রেফারেন্স হ্যাঁ হিসেবে? এভাবে লিখলেও হবে, এভাবে লিখো না, ওই বইয়ের নাম তো তুমি দিতে পারো। আবার ওই জি ওই স্যার। ওই যে চার্টটা দেওয়া আছে, চার্টের সাথেও রেফারেন্স দেওয়া আছে, আচ্ছা জি স্যার। স্যার। এটাও দিতে পারো ওটাও দিতে পারো, কোনো বিষয় না। এটা জি হচ্ছে স্যার। ভিটামিন ডি হচ্ছে তোমার ডেইলি রিকোয়ারমেন্ট, যেটাকে আরডিএ বলে। এরপর দেখো ফাংশন ভিটামিন ডি। ভিটামিন ডির মেইন ফাংশন কিন্তু আমাদের হাড় কেন্দ্রিক, ঠিক আছে, আমাদের হাড় কেন্দ্রিক। বলছে জি স্যার। the main role of vitamin D is to maintain the right level of calcium in blood. আমাদের হাড় গঠন করে কি ক্যালসিয়াম আর ফসফরাস, মেইনলি ক্যালসিয়াম আর থেকে হচ্ছে ফসফরাস, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম আমাদের হাড় গঠন করবে, আমার ধরো হাড় ভেঙে গেছে, বা তোমাদের কারো যদি হাড় ভেঙে যায় বা কোথাও ফ্র্যাকচার যাকে বলে আর কি, ভেঙে গেছে, তার মানে ওটাকে জোড়া লাগানোর জন্য কি হবে, আবার ওখানে ক্যালসিয়াম জমা হতে হবে, ক্যালসিয়াম ডিপোজিট হতে হবে। এখন আমার বডিতে যদি পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, আমি কি ওই যেখানে হাড় ভেঙে গেছে, বা ধরো বয়সের সাথে সাথে মেনোপজের পরে মেয়েদের তোমার অটোমেটিক হাড় ক্ষয় হওয়া শুরু হয়, মানে বডি ওই হাড়কে কনজিউম করে, হাড়কে আসলে কনজিউম করে না, বডির এক্সট্রা ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট বেড়ে যায়। তখন কি করে, খাবারে যদিও ক্যালসিয়াম না পায়, তাহলে কি করে, তোমার শরীরের হাড়কেই ও খাওয়া শুরু করে, ঠিক আছে, হাড়ই ডিজলভ হওয়া শুরু করে, এবং সেই হাড়কে ওরা আমাদের মানে মেয়েদের বডি ইউটিলাইজ করে। সো যদি তোমার বডিতে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকে, তোমার ব্লাডে যদি পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকে, তাহলে তোমার হাড় ভেঙে গেলে কিন্তু সেখানে আর জোড়া লাগবে না। বা তোমার যদি একটা অ্যাডোলেসেন্ট বাচ্চা বা একটা ইনফ্যান্ট, কিন্তু প্রতিনিয়ত তার হাড় কিন্তু বাড়তেছে বডি বাড়ার সাথে সাথে, সো তার ব্লাডে যদি তোমার ক্যালসিয়াম কম থাকে, তাহলে কি হবে, তার হাড় কিন্তু বাড়বে না, মানে বডি কিন্তু লম্বা হবে না, বা বডির বোনের স্ট্রাকচার উইক হয়ে যাবে। সো এই কথাই বলছে, দ্য মেইন রোল অফ ভিটামিন ডি ইজ টু মেইনটেইন দ্য রাইট লেভেল অফ ক্যালসিয়াম ইন ব্লাড। তার মানে ভিটামিন ডি আমাদের হাড় শক্ত করে, তার মানে ভিটামিন ডি নিজে কিন্তু হাড় শক্ত করতেছে না। ভিটামিন ডি কি করে, আমার আমার ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায় দেয় শরীরে। মানে তুমি ক্যালসিয়াম খাবার খাইছো, খেয়ে ওটা তোমার ব্লাডে বেশি অ্যাবজর্ব হবে যদি তোমার বডিতে পর্যাপ্ত ভিটামিন ডি থাকে, মানে ক্যালসিফেরল থাকে। যদি না থাকে তাহলে ব্লাডে অ্যাবজর্ব হবে না, ব্লাডে অ্যাবজর্ব না হলে তোমার যেখানে ভেঙে গেছে সেখানে ক্যালসিয়ামের ডিপোজিশন বাড়বে না, না বাড়লে তোমার হাড় জোড়া লাগতে দেরি হবে। এটা হচ্ছে ভিটামিন ডির ফাংশন। মানে ভিটামিন ডি ইটসেলফ হাড়কে গঠন করে না, বুঝতে পারছো? ভিটামিন ডি নিজে হাড়কে গঠন করে না, কিন্তু ভিটামিন ডি কি করে, ব্লাডে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায়,
যাতে করে আমি যে ক্যালসিয়াম খাচ্ছি সেই ক্যালসিয়াম যেন বেশি মাত্রায় আমার ব্লাডে ঢুকতে পারে, ঠিক আছে? তাহলে কি হবে, যদি বেশি মাত্রায় ব্লাড ঢুকতে পারে তাহলে আমার হাড়কে গঠন করতে সহযোগিতা করতে পারবে। আমি যতই ক্যালসিয়াম খাইলাম না কেন, আমার বডিতে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, আমার ওই ক্যালসিয়ামটা ওয়েস্টেজ হিসেবে শরীর থেকে বের হয়ে যাবে, ওটা অ্যাবজর্ব হবে না। এটা হচ্ছে মেইন ফাংশন। তার মানে অনেকে অনেকে বলে যে ভিটামিন ডি হাড় গঠন করে, কিন্তু এক্সাক্ট হচ্ছে ভিটামিন ডি নিজে কিন্তু হাড় গঠন করে না। ভিটামিন ডি হাড় গঠনে সহযোগিতা করে। এরপর দেখো শরীরে প্রোমোটস, ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়ায় দেয়, যার ফলে ক্যালসিয়াম হাড় গঠন হাড় করে। ক্ষয় রোধ করে কিন্তু হাড় গঠন করে না, এভাবে বলা যায়। না, হাড় ক্ষয় রোধও সে করে না, সে হাড় ক্ষয় হাড় রোধও করে না। গঠনে সহায়তা করে স্যার। মানে তোমার যে ক্ষয় হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? বডিতে ক্যালসিয়ামের ঘাটতি তাই। তার মানে কি, তোমার বডিতে ক্যালসিয়াম দরকার, তাহলে ক্যালসিয়াম তুমি খাচ্ছ, ক্যালসিয়ামের ঘাটতি আছে। তাহলে সেটাকে তোমাকে অ্যাবজর্ব তো করাইতে হবে বডি, তাহলে এই সেই অ্যাবজর্বে ভূমিকা রাখে কে? ভিটামিন ডি। জি স্যার। যে promotes adequate use of calcium and phosphorus to ensure healthy skeletal growth and development of bones and teeth. আমাদের বোন এবং টিথ তোমার গ্রো করার জন্য আমাদের কি লাগে, যেটা বললাম ক্যালসিয়াম এবং ফসফরাস, সেটা তোমার আমাদের অ্যাডিকুয়েট করে আমাদের বডিতে। ওই একই কথা ঘুরে ফিরে, যে আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে মানে তোমার অ্যাবজর্ব করতে সহযোগিতা করে। এবার যে বিল্ড বোন ডেনসিটি টু প্রিভেন্ট অস্টিওপোরোসিস এন্ড বোন ফ্র্যাকচার। তার মানে কি, আমার বডিতে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে কি হবে, আমার বোনের ডেনসিটি আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে? কারণ ক্যালসিয়াম যদি ক্ষয় হওয়া শুরু হয় এবং ফুটা ফুটা হয়ে যাবে, ছিদ্র ছিদ্র হয়ে যাবে বোনে, বয়স এটা হয় অস্টিওপোরোসিস সাধারণত হয় হচ্ছে বয়স্ক যারা তাদের হচ্ছে সাধারণত অস্টিওপোরোসিস হয়। কারণ কি, বয়সের সাথে সাথে তোমার বডি যখন ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট বাড়ে, যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না খাওয়া হয়, তখন কি হয়, আমার বডি, যেটা বললাম, আমার বডি আমার হাড়কে খাওয়া শুরু করে, ঠিক আছে? সেটাই হচ্ছে তোমার অস্টিওপোরোসিস। সো আমার যদি তোমার ভিটামিন ডি পর্যাপ্ত থাকে বডিতে, তাহলে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা কম। প্রিভেন্ট রিকেটস এন্ড অস্টিওম্যালাসিয়া। রিকেটস হচ্ছে কি, তোমার এক ধরনের যে হাড় শুকায় যাওয়ার এক ধরনের রোগ হয়, ঠিক আছে? একদম হাড় শুকায়, একদম শুকনা, তোমরা দেখবা অনেক সময় ভিক্ষুক দেখবা রাস্তাঘাটে, যাদের দেখবা যে হাত একদম চিকন, ঠিক আছে? এগুলো হচ্ছে রিকেটস রোগের হচ্ছে তোমার লক্ষণ, ঠিক আছে? তাদের যখন ও গ্রোথ পর্যায়ে ছিল, এটা সাধারণত হয় বাচ্চাদের, যখন ও ইনফ্যান্সি অবস্থায় ছিল, তখন কোনো কারণে ওর বডিতে তোমার ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কম হয়েছে। এটার মূল কারণ হতে পারে যে ভিটামিন ডি ঘাটতি ছিল, বডিতে ঘাটতি ছিল, মানে তোমার ক্যালসিফেরল ছিল, কিন্তু কোনো কারণে ছোটবেলায়, যেমন তোমাকে বলে যে বাচ্চাদেরকে রোদে রাখার জন্য, যে সকালবেলা তোমার রোদটা গায়ে লাগায়, কিন্তু ছোট বাচ্চাদেরকে আগে আমাদের সময় লাগাইতো আর কি, এখনো হয়তো লাগায়, যে তোমার ছাদে বা কোনো একটা রৌদ্রোজ্জ্বল জায়গায় বাচ্চাকে সকালবেলায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেয় আর কি, ঠিক আছে? যেখানে বডিতে রোদ লাগলে কি হয়, ক্যালসিয়াম, কোলোক্যালসিফেরল বললাম, ক্যালসিফেরলটা কি হয়, 125 হাইড্রক্সি কোলোক্যালসিফেরলে পরিণত হয়। এটাই হচ্ছে তোমার কি করে, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায়। সো তখন কি হয়, ওর যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে, যে ওকে হয়তো ছোটবেলায় রোদে নেয় নাই, অথবা জেনেটিক্যালি কোনো একটা প্রবলেমের কারণে বডিতে ক্যালসিফেরলের পরিমাণ কম ছিল, এই কারণে দেখা গেছে যে ওর বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় নাই। ক্যালসিয়াম অ্যাবজর্পশন না হওয়ার কারণে হাড়টা শুকায় গেছে, পায়ের হাড় বা হাতের হাড় দেখবা যে চিকন হয়ে যায়, অনেক ভিক্ষুক দেখবা যেরকম অবস্থা, এটা সব রিকেটস এর রোগী আর কি, ঠিক আছে? এর মধ্যে স্যার স্টিমুলেটস। রিকেটস রোগে হাড় বাঁকা হয়ে যায় না? না, হাড় বাঁকা হচ্ছে বড লেগ বলে, বড লেগ, পোলিও। ঠিক আছে? বড লেগ মানে পা জি স্যার। বাঁকা হয়ে আসে। এরও মূল কারণ হচ্ছে ওই তোমার ওই ভিটামিন ডি অভাব অথবা ক্যালসিয়ামের অভাবের কারণে বড লেগ হয়। কারণ হচ্ছে তোমার বোন যদি স্ট্রং না থাকে, তোমার বডি যখন ওয়েট বাড়তে থাকে, এটাও বাচ্চাদের হয়, মানে তোমার বডির এখানে ওয়েট বাড়তেছে কিন্তু তোমার বোন উইক, মানে বোন নরম, তখন কি হবে, তোমার আস্তে আস্তে বডির যে ওয়েটটা তোমার বোন নিতে পারবে না, তখন আস্তে আস্তে কি হবে, ও বাঁকা হয়ে যাবে। রড যেরকম, তুমি একটা রড, একটা নমনীয় রডের পরে যদি তুমি আস্তে আস্তে ওয়েট চাপাইতে থাকো, তাহলে কি হবে, রডটা কি সোজা থাকবে? না স্যার, আলটিমেটলি বেঁকে যাবে। রড কিন্তু আস্তে আস্তে বেঁকে যাবে। ঠিক ওকে হচ্ছে বড লেগ, এটাও বাচ্চাদের হয়। হ্যাঁ, তখন ওই আস্তে আস্তে তোমার ওই হাড় বাঁকা শুরু হয়। এরপরে দেখো প্রোটেক্ট এগেইনস্ট ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের কে এগেইনস্টের একটা ভূমিকা আছে ভিটামিন ডি, ঠিক আছে? তারপর হচ্ছে স্টিমুলেটস প্রোডাকশন অফ ইনসুলিন হুইচ নিডেড টু হ্যান্ডেল ব্লাড সুগার। এগুলো হচ্ছে মাইনর ফাংশন, ঠিক আছে? যে ইনসুলিন প্রোডাকশনের একটা ভূমিকা আছে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, এগুলো মাইনর ফাংশন। মেইন ফাংশন হচ্ছে তোমার হার্ট রিলেটেড। হার্ট রিলেটেড যত ফাংশন আছে সব পালন করে হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস, এই তিনটা জিনিস। ক্যালসিয়াম আর ফসফরাস হচ্ছে মিনারেল, আর ভিটামিন ডি হচ্ছে ভিটামিন।
আমরা যখন ক্যালসিয়ামের ফাংশন পড়বো দেখবা যে এইগুলো এই কথাগুলোই আসবে, আমরা যখন ফসফরাসের ফাংশন পড়বো দেখবা এই কথাগুলোই আসবে। এই জন্য বললাম যে ভিটামিন ও মিনারেল খুবই সহজ, ঘুরে ফিরে দেখবা যে একই ধরনের ফাংশন, এবং কোনো ফাংশনই আসলে ভুল না, ঠিক আছে? এটা মাথায় রাখবা, মানে কোনো ফাংশনই আসলে ভিটামিন ও মিনারেলের ক্ষেত্রে ভুল না, কারণ এত ফাংশন ভিটামিন ও মিনারেল মানে কাজ করে, এত কাজ এদের, যে তুমি অনেক একটার ফাংশন আরেকটার মধ্যে ঢুকে গেলেও দেখা যাবে যে আসলে ওই ভিটামিনও কিছুটা ওই কাজ করে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মেইন ফাংশনে কোনো কম্প্রোমাইজ হবে না। মানে ধরো তোমার 5 মার্কের একটা কোশ্চেন আসছে, তুমি মেইন ফাংশন বাদ দিয়ে যত এই যে মাইনর ফাংশন আছে সেইগুলো দিয়ে তুমি 2 পেজ লিখে ফেলছো, তাহলে কিন্তু তুমি 5 মার্কের মধ্যে 1-2 বেশি কখনোই পাবা না। কিন্তু তুমি মেইন ফাংশন সহ মেইন ফাংশনটা লিখছো, তার সাথে হয়তো 2টা-3টা লিখছো, মানে টোটাল 5টা ফাংশন, 5 আসছে 5টা ফাংশন লিখছো, তুমি 5-এর মধ্যে কিন্তু 4-4.5 পেয়ে যাবে। বুঝতে পারছো নাম্বার কিভাবে পাবা? এটা কিন্তু খেয়াল রাখতে জি হবে, স্যার। মানে মেইন ফাংশন তোমাকে অবশ্যই থাকতে হবে। তুমি মেইন ফাংশন না লিখে যত মাইনর ফাংশন দিয়ে যদি ভরে ফেলো, 2 পেজ লিখলেও তুমি 1-2 বেশি পাবা না। যেমন ভিটামিন ডি এর মেইন ফাংশন হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্ব করা, এই সেন্টেন্সটা যদি তোমার ফাংশনের মধ্যে না থাকে, তুমি বাকি যত কিছুই লেখো না কেন তুমি 1-2 বেশি পাবা না। কিন্তু এইটা আছে, এর সাথে তুমি আজ 4টা-5টা ফাংশন লিখছো, তুমি দেখা যাবে যে 5-এর মধ্যে 4-4.5 পেয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। সো মাইনর ফাংশন এক ভিটামিনের সাথে আরেক ভিটামিন ম্যাচ করে যাবে, দেখবা ম্যাক্সিমামে দেখা যাবে যে এর এর মেজর ফাংশন আরেকটার মাইনর ফাংশন, বা আরেকটার মাইনর ফাংশন অন্য ভিটামিনের মেজর ফাংশন, এরকম মিল থাকবেই। কিন্তু যার ক্ষেত্রে যেটা মেজর অবশ্যই সেটা থাকতে হবে, না হলে কিন্তু নাম্বার পাবা না। জি স্যার। এবং প্রোটেক্ট এগেইনস্ট হাই ব্লাড প্রেশার, এটা একটা মাইনর ফাংশন। আর তারপর রিসেন্ট রিসার্চ সাজেস্ট ভিটামিন ডি মে প্রোটেক্ট এগেইনস্ট ক্যান্সার এন্ড হার্ট ডিজিজ, এটাও মাইনর ফাংশন। এরপরে বলছে রেগুলেট ইনফ্লামেটরি রেসপন্স এন্ড প্রিভেন্ট অটো ইমিউন ডিজিজ লাইক রিমোটয়েড আর্থ্রাইটিস, মানে বাত, ঠিক আছে? তোমার বাতের এগেনিস্ট এটা কাজ করে। তারপর হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স, বলতেছে যে তোমার আমাদের যে ইনফ্লামেটরি রেসপন্স, মানে কোনো জীবাণু আমাদের বডিতে ঢুকলে যে রেসপন্স আসে আর কি ইনফ্লামেটরি, এর এগেনিস্টে যে প্রোটেকশনটা আসে, তার ক্ষেত্রে ভিটামিন ডির ভূমিকা আছে। এই কারণে দেখবা যে করোনার ট্রিটমেন্টে ভিটামিন ডির কিন্তু একটা ভূমিকা নিয়ে কিন্তু এই নিয়ে গবেষণা হয়েছে অনেক ব্যাপক, এবং এই নিয়ে কিন্তু জার্নালও আছে, ওয়ার্ল্ডের নাম করা জার্নালে তোমার পাবলিকেশনও আছে। ভিটামিন ডির তোমার পজিটিভ ভূমিকা আছে করোনা প্রতিরোধে, ঠিক আছে? সো এই কথাটাই এখানে বলা হয়েছে যে তোমার ইনফ্লামেটরি রেসপন্স, ঠিক আছে? যেমন তোমার ভাইরাস শরীরে ঢুকছে, এটা হচ্ছে ইনফ্লামেশন বলে, তোমার বডিতে ঢুকছে ভাইরাস, ঠিক আছে? ইনফ্লামেটরি রেসপন্স, তার মানে এই যদি ইনফ্লামেশন হলো তোমার বডিতে, এর এগেইনস্টে তোমার বডি কি রেসপন্স দিল। সো আমার যদি ভিটামিন ডি থাকে তাহলে আমি পজিটিভ রেসপন্স পাবো, মানে ওকে প্রতিরোধ করার চেষ্টা করবে বডি, ঠিক আছে? এটা একটা ভিটামিন ডি ফাংশন। এখানে কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার, তাহলে আমরা ভিটামিন ডি কে হাড় তৈরির প্রিকারসর হিসেবে বলতে পারি স্যার। হ্যাঁ, হার্ট তৈরির প্রিকারসর, মানে ভিটামিন ডি যদি তোমার না থাকে, তুমি 1000 ক্যালসিয়াম প্লেট ভরে ক্যালসিয়ামও যদি খাও, ভাত না খায় যদি চুন জি খাও স্যার। সারাদিন, কোনো লাভ নেই। হ্যাঁ স্যার। ক্যালসিয়াম কিন্তু আমরা চুনই খাই, জানো তো এটা? ক্যালসিয়াম কি? চুন। চুনের মূল জি উপাদান স্যার। হচ্ছে ক্যালসিয়াম। আমাদের ক্যালসিয়াম ট্যাবলেট খাই, ওর ভেতরে ওই চুন, ক্যালসিয়াম অক্সাইড। ওর ভেতরে চুনই আছে। এই জি স্যার। তারপর দেখো ডেফিসিয়েন্সি সিম্পটম, ওই সেম একই কথা, তুমি খাইলে কি হচ্ছে আর না খাইলে তার উল্টা হবে, ঠিক আছে? যেমন বলতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হ্যাজ বিন শোন টু ইম্পেয়ার প্রপার ফাংশন অফ ইনসুলিন প্রোডিউসিং সেল, পসিবলি লিডিং টু টাইপ 2 ডায়াবেটিস। ওইখানে দেখবা যে একটা ফাংশন আমরা কি পাইলাম, যে ও তোমার ইনসুলিন প্রোডাকশন করে, যা যা কি করে ডায়াবেটিসকে কন্ট্রোল করে। তাহলে সেইটার যদি তুমি উল্টা চিন্তা করো, তাহলে এটা যদি আমি না খাইতাম, ভিটামিন ডি না খাইতাম, তাহলে কি হতো, আমার ইনসুলিন প্রোডাকশন যেটা করে আমাদের বিটা সেল করে, অগ্নাশয়ের বিটা সেল, মানে প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন প্রোডাকশন করে। সো ওই বিটা সেলকে স্ট্রেনথেন করতে তোমার ভিটামিন ডির একটা ভূমিকা আছে। সো যদি তুমি ভিটামিন ডি না খাও, তাহলে অগ্নাশয়ের বিটা সেলটা উইক হবে আস্তে আস্তে। সো যখন উইক হয়ে যাবে তখন তোমার আর ইনসুলিন প্রডিউস হবে না, এর ফলে তোমার কি হবে, ডায়াবেটিস হবে। ওইটারই উল্টা উল্টা হবে, তোমার রিকেটস হতে পারে, ঠিক আছে? সফট বোন বোন নরম হয়ে যেতে পারে, স্কেলেটাল, তারপর ডিফর্মিটিস, তোমার যে কঙ্কাল আছে সে কঙ্কাল ফ্র্যাকচার হতে পারে, ভেঙে যেতে পারে, ঠিক আছে? তোমার রিটার্ড গ্রোথ ইন চিলড্রেন, তোমার যদি হাড়, ছোট বাচ্চা যদি হাড় না বাড়ে, আলটিমেটলি তার বডি কিন্তু বাড়বে না,
ঠিক আছে। সো ক্যালসিয়াম একটা বিশাল ভূমিকা গ্রোথ এজে। যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি হয় তাহলে আমরা খরবাকায় হয়ে যায়, মানে হাইট কমে যায় মানুষের। সো ক্যালসিয়ামের একটা বিশাল ভূমিকা আছে, মানে তোমার যদি কঙ্কাল না তৈরি হয়, কঙ্কাল বাড়তে গেলে কি হবে, অবশ্যই তোমাকে ক্যালসিয়াম থাকতে হবে। সো ক্যালসিয়াম যদি না থাকে, তোমার জেনেটিক্যালি তোমার বাবা মা অনেক লম্বা কিন্তু তুমি খাটো হয়ে গেছো, এটাও একটা কারণ হতে পারে যে ওই টাইমে তোমার ক্যালসিয়ামের পর্যাপ্ত এবজর্ব হয় নাই তোমার বডিতে, এই কারণে হতে পারে। তার কারণ কি, ভিটামিন ডি তোমাকে হয়তো রোদে রাখে নাই ওইভাবে, ঠিক আছে? রোদের রোদের কোনো মানে সূর্যের ইউভি লাইট ছাড়া ক্যালসিফেরল অ্যাক্টিভ হয় না। তুমি যতই ভিটামিন ডির সোর্স খাও, ক্যালসিফেরল তুমি ওই যে সোর্স গুলো দেখাইলাম, সোর্স থেকে তুমি ক্যালসিফেরল গ্রহণ করলা বডিতে, কিন্তু ওটা ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ইউভি লাইটের সংস্পর্শে যাবে। আবার অতিরিক্ত ইউভি লাইট কিন্তু তোমার ক্যান্সার তৈরি করে দেবে শরীরে, ঠিক জি আছে? স্যার, এটাই মাত্র বলতে চাচ্ছিলাম যে স্যার ইউভি আবার লাইট তো আমাদের শরীরের জন্য আবার আবার ক্ষতিকর। ইউভি লাইটের সংস্পর্শে যদি না যাও তাহলেও তোমার ক্যালসিফেরল অ্যাক্টিভ হবে না। জি স্যার। এইটা এইটা হচ্ছে তোমার মেইন ফ্যাক্টস আর কি। এরপর দেখো অস্টিওমেলাসিয়া রেজাল্টিং ইন মাসকুলার উইকনেস এন্ড সফট বোনস। অস্টিওমেলাসিয়া মানে হচ্ছে হাড় নরম হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে মাসেল অর বোন পেইন, তোমার মাসেল অথবা হাড়ে ব্যথা হতে পারে। তারপর ফ্রিকোয়েন্ট বোন ফ্র্যাকচার, ঘন ঘন হাড় ভেঙে যেতে পারে, বা একটু গুতা লাগলো, গুতা লেগে তোমার হাড় ভেঙে গেল। বয়স্ক লোকদের দেখবা এরকম হয় আর কি, ঠিক আছে। তুমি এখন বয়সে তুমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলেও তোমার হাড় যে কয়বার জায়গায় ভাঙবে না কেন, বয়স হওয়ার পরে যদি তুমি একটা আষাঢ় খেয়ে পড়ে যাও দেখবেন তার থেকে বেশি জায়গায় ভাঙতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে হায়ার রিস্ক অফ পিরিয়ডেন্টিয়াল ডিজিজ ইন অ্যাডাল্ট ওভার 50 ইয়ার্স ওল্ড। তারপর হচ্ছে তোমার পিরিয়ডেন্টিয়াল ডিজিজ মানে হচ্ছে বয়স হলে তোমার বয়স রিলেটেড যেসব ডিজিজ গুলো হয়, ঠিক আছে, সেইগুলো তোমার 50 বছরের পরে যে তোমার বয়সের সাথে সাথে যে রোগগুলা গ্রো করে বডিতে, এই রোগগুলার রিস্ক বেড়ে যায় ভিটামিন ডি যদি তোমার শরীরে না থাকে। তারপর রিমাটয়েড আর্থ্রাইটিস, যেটা বললাম বাত হতে পারে ইনক্রিজ। বাতের সিমটম কি, তোমার পায়ের ভেতরে কামড়াবে, গিরায় গিরায় বা জয়েন্টে জয়েন্টে কামড়াবে, একটু ঠান্ডা লাগলেই দেখবা যে কামড়াচ্ছে। বা কামড়ানো বলতে বোঝা যাচ্ছে তোমার কি বোঝাই আর কি, মানে জ্বালা করে, বা মনে হয় যেন চেপে দিলে ভালো লাগে আর কি, এরকম একটা ফিলিংস। হাত পা চাপলে ভালো লাগে বা গিরিয়েতে চাপলে ভালো লাগে। ইনক্রিজ রিস্ক অফ হাই ব্লাড প্রেশার, যেটা বললাম ওইখানে বলছি কি, ব্লাড প্রেশারে কমাইতে ভূমিকা পালন করে। তাহলে কি, যদি ভিটামিন ডি তোমার ঘাটতি থাকে তাহলে কি হবে, ব্লাড প্রেশার বাড়তে পারে, ঠিক আছে। হাইপোক্যালমিয়া, তার মানে হচ্ছে ভিটামিন ডি যদি তুমি পর্যাপ্ত না খাও তাহলে তোমার ব্লাডে কি হবে, ক্যালসিয়াম লেভেল কমে যাবে। এই যে স্পেসিফিক যে ক্যালসিয়াম লেভেলটা কমে যাওয়ার যে ডিজিজ, তার নাম হচ্ছে হাইপোক্যালমিয়া, ঠিক আছে। হাইপোক্যালমিয়া, যদি তোমার ব্লাডে জি গ্লুকোজের স্যার। পরিমাণ কমে যায় তাহলে যে ডিজিজটা হয় তাকে কি বলে জানো? এগুলো তো পড়াইছি। যদি বেশি থাকে তাহলে কি বলে, গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে? স্যার ডায়াবেটিস। ডায়াবেটিস। দুটার আর একটা টার্ম আছে, হাইপার গ্লাইসেমিয়া আর হাইপোগ্লাইসেমিয়া। গ্লুকোজ থেকে, হাইপোগ্লাইসেমিয়া স্যার। হ্যাঁ, হাইপো জি মানে স্যার। হচ্ছে কম, আর এখানেও ক্যালমিয়া। হাইপোক্যালমিয়া মানে কি, ক্যালসিয়াম কমে যাওয়া। হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে তোমার শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া, ঠিক আছে। নৌবাহিনীর চাকরির পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল তোমার মানে এই যে হাইপোক্যালমিয়া মানে সরি হাইপোগ্লাইসেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া মানে ডায়াবেটিসের থেকে বেশি ক্ষতিকর, সত্য না মিথ্যা, ঠিক আছে। মানে তোমার বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া বেশি ক্ষতিকর, না গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় একেবারে, যেটাকে বলে হাইপো হয়ে যাওয়া, সেটা বেশি ক্ষতিকর? জানো এটা? কমে যাওয়া স্যার। কমে কমে যাওয়া যাওয়া। কমে যাওয়া ক্ষতিকর। তোমার বডিতে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তুমি কিন্তু সাথে সাথে মারা যাবে না, জি। জি স্যার। কিন্তু তোমার বডিতে যদি হাইপো হয়ে যায় তুমি ডেথ, তোমার মারা যাওয়ার সম্ভাবনা আছে। এবং খুব সিভিয়ার মানুষ মারাও যায় এরকম। হাইপো তোমার গ্লাইসেমিয়া হয়ে প্রচুর মানুষ মারা যায়। যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস আছে এদের ক্ষেত্রে দেখা যায় যে হাইপো হয়ে যাওয়ার চান্স আছে। এই কারণে যারা ইনসুলিন নেয় তাদের খুবই কেয়ারফুলি, মানে ইনসুলিন নেওয়ার যতক্ষণ পরে খেতে হবে খুবই কেয়ারফুলি, যদি ওই টাইমের ভিতরে না খায় তাহলে হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর হাইপো হয়ে গেলে ট্রিটমেন্ট কি জানো?
মিষ্টি কিছু খাইতে হয়। মিষ্টি কিছু খেতে হবে, চিনির শরবত করে দিতে হবে ইমার্জেন্সি, ঠিক আছে? না হলে জানের কিন্তু থ্রেটনিং, মানে মানুষ মারা যায়, ঠিক আছে? যেটা তোমার ডায়াবেটিস ধরো বেড়ে গেল, 30 হয়ে গেছে তোমার ডায়াবেটিস, সাপোজ, তুমি কিন্তু মারা যাবা না সাথে সাথে, ঠিক আছে? কিন্তু তোমার ডায়াবেটিস হয়ে গেছে তোমার 2 বা 3, তোমার মারা যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে? এবং এই ধরনের ঘটনা ঘটে যারা আনকন্ট্রোল ডায়েট প্র্যাকটিস করে, ঠিক আছে? আমাদের দেশে অনেক মেয়েদের মধ্যে যারা রূপ চর্চা সচেতন, এরকম কিছু মেয়েরা নিজেরা ইউটিউবে দেখে নিজেরা আনকন্ট্রোল ডায়েট প্র্যাকটিস করে, ডায়েট কন্ট্রোল করে, আনকন্ট্রোল বা আনসাইন্টিফিক ডায়েট কন্ট্রোল করে। এদেরকে দেখা গেছে যে লং রানে বা তোমার একটা সার্টেন টাইম পরে লো প্রেসার হয় এবং তাদের এবার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তাদের বডিতে, ঠিক আছে? সো দেখা যায় যে এভাবে মারা যায়। তেলেগু ছবির এক নাম করা নায়িকা ছিল আর কি, আমি নামটা ভুলে গেলাম, ওই মেয়েটাও মারা গেছিল সম্ভবত এরকম তোমার হাইপোগ্লাইসেমিয়া হয়ে আর কি, ঠিক আছে? লো প্রেসার হয়ে। তোমার বয়স কত, 28 বা 29 বছর এরকম, ঠিক আছে? আমি নামটা ভুলে গেছি মেয়েটা, ঠিক আছে? অনেকগুলো ছবি করছে এবং নাম করা নায়িকা ছিল আর কি। সো খুবই কেয়ারফুল যারা ইউটিউব দেখে ডায়েট করে, ঠিক আছে? ইউটিউবের রেফারেন্স দেখে ডায়েট করে, খুবই মারাত্মক, ঠিক আছে? কিটো ডায়েট বা এটসেট্রা এগুলো যে যার মতো নিজের মতো গবেষণা করে নিজের মতো সে মন গড়া একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছে। সবকিছু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। তুমি যখন ডায়েট কোর্সটা পড়বা, সেকেন্ড ইয়ারে তোমার ডায়েটিক্স আছে, সেখানে দেখবা যে তোমার সার্ভিং সাইজ থেকে শুরু করে ফিজিওলজিক্যাল কন্ডিশন থেকে শুরু করে কখন কোনটা রেস্ট্রিক্টেড করতে হবে, সবকিছু কিন্তু একটা সায়েন্টিফিক ওয়ে আছে। কিন্তু সায়েন্টিফিক ওয়ের বাইরে যে, হ্যাঁ হতে পারে তোমার হয়তো মানে সার্টেন কন্ডিশনে খুব দ্রুত তোমার কাজ করছে, হয়তো তুমি মনে করতেছো হয়তো তাহলে তো ভালোই কাজ করলো আমার এই ডায়েটটা, আলটিমেটলি তোমার বডির ইন্টারনাল অর্গান গুলোকে যে উইক করে দিচ্ছে, এটা তুমি কিন্তু বাইরের থেকে বুঝতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু তুমি বাইরের থেকে বুঝতে পারবে না। সো সবকিছুর একটা সায়েন্টিফিক ওয়ে আছে, সায়েন্টিফিক ওয়েতেই করা উত্তম, ঠিক আছে? এটা সবসময় মাথায় রেখে, এই কারণে বলা হয় যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত না, যতই তোমার ওষুধে কাজ হোক না কেন। ঠিক নিউট্রিশনিস্টও একই বিষয়, যে তুমি ডায়েটিশিয়ান, একজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ান অথবা যাদের এই রেফারেন্স আছে বা লাইসেন্স আছে, এরকম কোনো ডায়েটিশিয়ান বা যারা নিউট্রিশনে পড়াশোনা করছে, এরকম কারোর সাথে কনসাল্ট না করে নিজেরা ইউটিউব দেখে যারা ডায়েট প্র্যাকটিস করে, তোমাদের বাসায় অনেকে আছে বা তোমাদের বড় বোন থাকতে পারে বা তোমাদের রিলেটিভ থাকতে পারে, হ্যাঁ এরকম বহুত আছে, তোমরা আশপাশে খুঁজলেও পাবা যে নিজে ডায়েট প্র্যাকটিস করে। হ্যাঁ হ্যাঁ, কোনো একটা ইউটিউবে দেখলো যে লেবুর রস একটু গরম পানির সাথে খাইলে ডায়েট কন্ট্রোল হয়, ওই খাওয়া শুরু করলো কিছুদিন শুরু করলো যে ওই মেথি টেথি কি দেখি গোলায় টোলায় খাইলে কাজ হয়, এরকম করা শুরু করলো। এগুলো কিন্তু সাইন্টিফিক না, ঠিক আছে? এর জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, নিউট্রিশন সায়েন্স একটা উইং আছে, ডায়েটেটিক্স নিউট্রিশন সায়েন্সের ভেতরে আবার মানে তোমার ডায়েটিক্স নামে তোমার আলাদা একটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে? এগুলো কিন্তু এত সহজ বিষয় না, এত কিছু আছে। সেটাকে তুমি ইজিলি ইউটিউবের একটা ভিডিওর ভেতরে কনসাইজ করে নিয়ে আসে তুমি ওই সুফলটা পেয়ে যাবা। তাহলে এই যে নিউট্রিশনাল সায়েন্স পড়ানো হয় শত বছর আগের থেকে, বাংলাদেশে হয়তো নতুন, এর একটা ব্রাঞ্চ আছে ডায়েটেটিক্স, সেটা পড়ানো হয়। এগুলো কি এমনি পড়ায় লোকে? এ যদি সায়েন্টিফিক যদি ইউজ না থাকতো তাহলে এগুলো তো পড়াইতো না লোকদের, ঠিক আছে? সরাসরি যে যার মন মতো খাইতাম, খাইয়ে দেয় সবাই আমরা সুস্থ থাকতাম, ঠিক আছে? এগুলো এই সাবজেক্ট গুলার ডেভেলপমেন্ট কিন্তু এমনি হয় না, এগুলো অবশ্যই মানুষের জন্য প্রয়োজন। সো এই যে হাইপো হয়ে যাওয়া বা তোমার আনকন্ট্রোল ডায়েট প্র্যাকটিস, এইগুলোর থেকে বেঁচে থাকতে হবে নিজেদের, এবং তোমাদের যদি কোনো বোন থাকে বা তোমাদের কোনো রিলেটিভ থাকে, সাধারণত মেয়েরা এই কাজগুলো করে, ছেলেরা সাধারণত ডায়েট নিয়ে এত চিন্তিত না বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে? সো তাদেরকে বোঝাবা অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসেবে, এটা তোমাদের যথেষ্ট ভূমিকা রাখার মতো সুযোগ আছে, যে নিউট্রিশনে যেহেতু তোমরা শিখতেছো এই যে বিষয়গুলা, যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করবা, দেখবা যে তাদের জন্য মঙ্গল, তোমরাও অনেক কিছু শিখতে পারবা, এই আর কি। সো এখানে ডেফিসিয়েন্সি সিম্পটমস অফ ভিটামিন ডি, কারো কোনো প্রবলেম আছে? দেখো